Radio Kolkata, your daily dose of happiness. আপনারা শুনছেন রেডিও কলকাতা। প্রতি বুধবার রেডিও কলকাতায় থাকছে কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আজকে চাষবাস অনুষ্ঠানে আপনারা শুনবেন দুগ্ধ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ সম্বন্ধে। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন অমিত কুমার বর্মন, সহকারী অধ্যাপক, ডেইরি মাইক্রোবায়োলজি বিভাগ, দুগ্ধ প্রযুক্তি অনুষদ, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স, মোহনপুর ক্যাম্পাস, নদিয়া। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান, এবং শুনবেন জন্মাষ্টমী উপলক্ষে কবি জয়দেবের গীত গোবিন্দমের অংশবিশেষ সঙ্গীত রূপায়ণ। সহযোগিতায় থাকছেন পূর্বাশা সামন্ত, তবলা ও শ্রীখোল সহযোগিতায় শক্তিপদ মান্না। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা। সাক্ষাৎকার গ্রহণ ও উপস্থাপনায় থাকছেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার, সম্প্রচার সহায়তায় নম্রতা হালদার। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন দুগ্ধ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন নদিয়া জেলার মোহনপুর ক্যাম্পাস স্থিত পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ডেয়ারি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক অমিত কুমার বর্মন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমরা বিষয় রেখেছি দুগ্ধ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ। তো যে সমস্ত গোপালক বন্ধুরা রয়েছেন তারা যে দুগ্ধজাত দ্রব্যটাকে তৈরি করবেন, এই ব্যাপারটাকে কেন ভাবছি আমরা, মানে দুধের থেকে কি এই দ্রব্য তৈরি করলে সেখানে তারা দাম বেশি পাবেন, মানে এর গুরুত্বটা কোন জায়গায় রয়েছে? আচ্ছা, পবিত্রবাবু, প্রথমেই বলি যে আজকে দুগ্ধ প্রক্রিয়াকরণ ও তার সংরক্ষণ, এই যে আমরা যে আজকে যে টপিকটা নিয়েছি এটা কিন্তু খুব বাস্তব। কারণ আমরা যদি দেখি ভারতবর্ষ, আমরা যদি দেখি যত বিশ্বের মধ্যে যত দেশ রয়েছে তার মধ্যে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে, অথচ তার উল্টো কিংবা বিপরীত স্থানে আমি যদি বলি যে পশ্চিমবঙ্গ কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে অন্য অন্য রাজ্যের তুলনায়। ঠিক আছে? তো এই জন্য প্রথম কারণ যদি আমি দেখি যে পরিকল্পনা ঠিক সেইভাবে হয়নি, কিংবা আরো যদি বলতে পারি সহজে যে উৎসাহ যারা করবে, মানে যারা এই দুধ চাষি ভাই যারা কাজ করতে চলেছে তারা কিন্তু ঠিক উৎসাহ পায়নি। ঠিক আছে? এবং তাদের প্রশিক্ষণের কিছুটা অভাব রয়েছে। সব মিলেমিশে এমন একটা জায়গায় রয়েছে যে আমরা কিন্তু ঠিক সেই জায়গায় কিন্তু পৌঁছতে পারিনি, যেটা কিন্তু আমাদের পশ্চিমবাংলা, আমাদের যে ফসল মানে ধনধান্যে পুষ্পে ভরা আমরা যে বলি, ঠিক আছে, সেই জায়গায় কিন্তু আমরা কিন্তু সেই প্রাণী পালন যে ব্যাপারটা রয়েছে সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছতে পারিনি। তো এর জন্য যদি আমরা দেখি তাহলে আমাদের অনেক পদক্ষেপ, আমাদের অনেক প্রশিক্ষণ, হাতে কলমে প্রশিক্ষণের দরকার রয়েছে। তার মানে আপনি বলছেন যেটুকু ঘাটতি রয়েছে সেটাকে মিলিয়ে নিতে পারলেই আমাদের সমস্যার সমাধান হবে, তাই তো? একদম 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 একদম। ঠিক আছে, আমরা সেই প্রসঙ্গে যাব, প্রশিক্ষণ এবং অন্যান্য ঘাটতি কি রয়েছে সেগুলো যাব। তার আগে যদি একটু বলেন যে এই যে দুগ্ধ ব্যবসার ক্ষেত্রে প্রক্রিয়াকরণকে আমরা বেছে নিচ্ছি, তাই তো? এই ব্যাপারটি কেন, যদি একটু গল্পের মতো করে বুঝিয়ে বলেন, একটা উদাহরণ দিয়ে যদি বলেন। আচ্ছা, ঠিক ঠিক ঠিক। দেখুন, সমীক্ষা বলছে আমরা যে উৎপাদন করি দুধ, ধরুন 100% যদি আমরা উৎপাদন করি তার মধ্যে 60% মানে 60% বাজারে আমাদের বিক্রি হয়। ঠিক আছে? এর মধ্যে 5% চলে যায় অর্গানাইজড কিংবা সংগঠিত সেক্টর। ঠিক আছে? যেমন ধরুন ইন্ডাস্ট্রি কিংবা ফার্ম কোনো, যেখানে চলে যাচ্ছে 5%। এর বাকি যে পার্সেন্টেজ অফ মিল্ক যেটা রয়েছে মানে অনেকটা, সেটা কিন্তু ওই চায়ের দোকানে, ঠিক আছে, কিংবা আনঅর্গানাইজ সেক্টরে মিষ্টির দোকানে এখানে চলে যাচ্ছে।
ঠিক আছে। এবং আমরা যদি বলি এই সংরক্ষণ যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে সহজে দুধ, ঘি, পনির, মাখন এগুলো কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে আমি যদি দ্বিতীয়ত বলি যে আমি যদি দেখি যে দুধ কিন্তু মানে অল্প বয়স্ক এবং যারা বয়স্ক রয়েছে তাদের কিন্তু হজম করতে পারে না দুধ। কেন পারে না? এর জন্য থাকে হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ একটা মিল্কের কম্পোনেন্ট, সেইটা কিন্তু এনজাইমের দ্বারাই হজম হয়। তো সেই জন্য আমরা যদি এই দুধটাকে না খেয়ে যদি আমরা ধরুন ফার্মেন্টেড প্রোডাক্ট যেমন ধরুন লস্যি, ঘি কিংবা ধরুন লস্যি বলি, মিষ্টি দই বলি, ঠিক আছে, এগুলো যদি খাই তাহলে কিন্তু খুব সহজে হজম হবে। আর এই প্রক্রিয়াকরণের আরেকটা চমৎকার জিনিস হচ্ছে, আপনি যদি দেখেন যে দুধ সাধারণত কিন্তু পেরিশেবল প্রোডাক্ট, মানে পচনশীল পদার্থ, মানে খুব সহজে কিন্তু নষ্ট হয়ে যায়। এর প্রধান কারণ যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে দুধের মধ্যে কিন্তু বেশি শতাংশ, মানে আমি বলবো 85 থেকে 90% অব্দি কিন্তু জল রয়েছে। ঠিক আছে। এবং এই জল থাকাকালীন আমাদের যে জীবাণু রয়েছে কিংবা ব্যাকটেরিয়া রয়েছে আমরা যাদের দেখতে পাই না, তারা কিন্তু তাতে বৃদ্ধি করে এবং দুধটাকে কিন্তু মানে নষ্ট করে দেয়। নষ্ট মানে দেখবেন দুধটা টক হয়ে গেল, ছানা জল হয়ে গেল, দুধটা ফোটাতে গিয়ে দেখবো ছানা হয়ে গেল, সেটা খাওয়াও যায় না। ছানা ঠিক না, ওটাকে আমরা বলি কার্ডিং। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু সহজে কিন্তু আমরা দুধটাকে কিন্তু আমরা দীর্ঘদিন মেয়াদ আমরা রাখতে পারি যদি খুব অল্প প্রসেসিং ট্রিটমেন্ট আছে সেগুলো যদি আমরা করি। এবং আর সবচেয়ে বড় ব্যাপার, এই যে প্রক্রিয়াকরণ, এতে থেকে দুধ বিক্রি করে কিন্তু আমার লাভ নেই। ঠিক আছে। দুধ থেকে যদি আমি ডাইভার্সিফাই প্রোডাক্ট যদি আমরা করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমি খুব লাভটা পাবো। সেই জন্য সবকিছু মিলে কিন্তু এই প্রক্রিয়াকরণ কিন্তু এখন কিন্তু মানে সময়ের জন্য অপেক্ষা করছে যে কেউ আসুক, এসে এই জিনিসটা করুক, লাভ সে নিজেই দেখতে পারবে। তার মানে আপনি বলছেন যেমন আমরা অনেকটা দুধের যে নষ্ট হয়ে যাওয়া সেটাকে বাঁচাতে পারবো, পাশাপাশি কিছু বেকার ছেলে মেয়েরা তারাও একটা চাকরি বাকরির সুযোগ পেয়ে যাবে, তাই তো? একদম 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 একদম। তো তাহলে একটু বলতে হবে যে সংরক্ষণ ব্যাপারটা কিভাবে সম্ভব। দেখুন, সংরক্ষণের প্রথম ব্যাপার হচ্ছে আমি বলবো ভেজাল বিহীন দুধ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি যে কোনো প্রোডাক্ট করি না কেন, আমি প্রোডাক্টের কিন্তু একদিন দাম পাবোই, কিন্তু আমাকে সততা হচ্ছে মূলধন। সেই জন্য আমি দুধের মধ্যে, আমি দুধ যেহেতু সাদা, ঠিক আছে, দুধের রংটা যেরকম আছে, তার মধ্যে আমি 1 লিটার জল দিয়ে দিলাম, আমি ভেজাল দুধ বিক্রি করব, সেটা কিন্তু কখনো হতে পারে না। তাতে কিন্তু অনেক আপনি এটা বলছেন যে সততা আমাদের মূলধন যেমন লেখা থাকে, সেটাকে কিন্তু বাস্তবে তার রূপ থাকতে হবে, তাই তো? ঠিক 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 ঠিক। বাস্তবে না হলে কাস্টমার তো আপনাদেরকে চিনে যাবে, তাই কি না? আপনি সৎ কিনা অসৎ কিনা, তাই তো? একদম একদম। একদিন নেবে, দুদিন, কিন্তু আমি মার্কেটে গিয়ে আমি যদি কোনো প্রোডাক্ট নিয়ে আসি, সেটা যদি কোয়ালিটি না মেনটেন করে আমি কিন্তু কিনবো না। তো আমার তো একদিন করে লাভ নেই, আমাকে রোজ করতে হবে, কন্টিনিউ, ঠিক না? একদম। সো সেই জন্য আমাদের এই জন্য এখানে মাথায় রাখতে হবে হচ্ছে ক্লিন মিল্ক প্রোডাকশন। ক্লিন মিল্ক প্রোডাকশনটা বলতে কি, ধরুন আপনি যখন দুধটা দোয়াবেন, আপনার যেই পাত্র, আপনার যেই পরিবেশ, আপনার যেই পশু থেকে আপনি যেই দুধটা নিচ্ছেন, তার হাইজিনিক পরিবেশটা কিন্তু আপনাকে বজায় রাখতে হবে। পাত্রটা পরিষ্কার থাকতে হবে, সাবান দিয়ে হাতটা ধুয়ে নিতে হবে, দুধের মধ্যে যেন কোনো বাইরে থেকে মাছি, পোকা মাকড় না আসে সেটা দেখতে হবে। এবং এই দুধটা আমি পেয়ে গেলাম, পাওয়ার পরে কিন্তু আমার রাখলে চলবে না, এই দুধটাকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করতে হবে। আমি যদি ঠান্ডা করতে পারি তাহলে কিন্তু দুধটাকে আমি সংরক্ষণ করতে পারবো, তার মানে আমি বেশিক্ষণ সেই দুধটাকে আমি রাখতে পারবো। ঠিক আছে। আর তার থেকে এই যে রাখার পরে কি হবে, এবার আমাকে প্রোডাক্ট গুলো বানাতে হবে। আর ফাইনালি আমি বলবো এই যে প্যাকেজিং, একটা বড় একটা মানে এমন একটা জিনিস যেটার থেকে কিন্তু দাম কিন্তু সহজে, মানে ধরুন আপনি প্যাকেজিং করলেন, লো ফ্যাট পনির করলেন, হাই ফ্যাট পনির করলেন, ঠিক আছে, শুধু একটা র্যাপিং ম্যাটেরিয়াল আপনি উপরে লাগিয়ে দিয়েছেন, তার মধ্যে আপনার ব্র্যান্ড, আপনার দাম, আপনার কম্পোজিশন কি আছে, নিউট্রিটিভ ভ্যালু কি আছে, কতদিনের মধ্যে আপনি ইউজ করতে পারবেন, এই সব জিনিস দিয়ে যদি আমি বাজারে ছাড়ি তাহলে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমাদের এখানে যারা প্রশিক্ষণ নিয়েছে তারা কিন্তু বাজারে দাঁড়িয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমাদের কিন্তু খুব মানে সেটাতেই সার্থকতা, বুঝলেন তো? মানে আপনাদের কি মোহনপুর ক্যাম্পাসেই প্রশিক্ষণ হয় নাকি বেলগাছিয়া ক্যাম্পাসে? আমাদের যেহেতু দহু প্রযুক্তি অনুষদ, যদি আপনি মিল্ক প্রসেসিং এর ব্যাপারে বলেন তাহলে কিন্তু আমাদের এখানেই কিন্তু ট্রেনিংটা হয়, যেহেতু ফ্যাকাল্টিটা আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম।
এবং এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন বলছেন, তাই তো? একদম একদম একদম। আপনি মানে আমি বলবো না, আপনারা আসুন, এসে আমাদের কলেজে যখন আপনি আসবেন দেখবেন এখানে সব জায়গায় কিন্তু ইভেন তাদের ফ্লেক্স করে বড় বড় লাগানো রয়েছে, যে এই যে আমরা যদি বলি তাদের গল্পটা কিভাবে তারা উঠে দাঁড়ালো। একদম একদম একদম। বাহ বাহ। তো তাহলে আমরা অনুষ্ঠানের শেষে কিভাবে প্রশিক্ষণ নিতে হয় এবং কিভাবে যোগাযোগ করতে হয় সেগুলো সম্পর্কে আপনার থেকে জানতে চাইবো। যারা অনুষ্ঠান শুনছেন তারাও তাদের হাতের কাছে কাগজ কলম নিয়ে প্রস্তুত থাকতে পারেন। তো এখন আমরা আসি যে একটা ছোট্ট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, তারা কি কি দ্রব্য তৈরি করবে, নাকি মানে কি কি দিয়ে শুরু করলে তার খুব একটা অসুবিধা হবে না? তাকে তো আস্তে আস্তে বড় হতে হবে। ঠিক 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 ঠিক। দেখুন, খুব সহজে যদি আমি বলি তাহলে বাড়িতে বসে খুব অল্প প্রশিক্ষণ নিয়ে, মানে সেটা 15 দিন থেকে 1 মাস 2 মাসের প্রশিক্ষণ নিয়ে তারা কিন্তু ঘি, দই, লস্যি, পনির, মাখন এবং প্রভৃতি আরো অনেক আছে, ঠিক আছে, যার কিন্তু এগুলো করতে গেলে মূলধন কিন্তু খুব কম লাগবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি এমন একটা কিছু প্রোডাক্ট বলবো না, যেমন আইসক্রিম যদি আপনারা বানাতে চান, আইসক্রিম কিন্তু অরিজিনাল আইসক্রিম, আমি ওই কাঠি দেওয়া, বরফ দেওয়া ওগুলো বলছি না, ঠিক আছে। আপনি যদি অরিজিনাল আইসক্রিমের কথা বলেন, আইসক্রিমের একটা যে কারখানা বানাতে গেলে কিন্তু মানে কোটির নিচে কথা হবে না, ঠিক আছে। তো আমি সেসব কথা বলছি না, আমি যে কথা বলছি যেগুলো কিন্তু সেলফ লাইফও বেশি এবং বাড়িতে সে বানাতে পারবে, সেগুলো কিন্তু আমি যেগুলো বললাম যে এগুলো কিন্তু খুব সহজে করতে পারে। তো একটু একটা পরিকাঠামোটা কেমন হলে ভালো হবে, এই একটা যদি ধারণা আমাদেরকে দেন। পরিকাঠামো বলতে আপনার যদি ইনফ্রাস্ট্রাকচার ছোট ব্যবসায়ীদের জন্য বলুন, যে আপনার ধরে নিচ্ছি যে আপনার বাড়ির ছাদটা রয়েছে, আপনি সেই বাড়িতেই করছেন, তাহলে আমি সেটা বাদ দিয়ে বলছি। আপনার গ্যাস লাগবে, ওভেন লাগবে, কড়াই লাগবে, কাপড় লাগবে, কাপড় মানে যেখানে মুসলিম ক্লথ আমরা বলি, মানে ছানা জলটাকে বের করার জন্য, থেকে নেওয়ার জন্য, এক্স্যাক্টলি। সাইট্রিক অ্যাসিড লাগবে আর ঠান্ডা জল লাগবে। এই জিনিস দিয়ে কিন্তু আপনার পনির, দই, লস্যি এগুলো কিন্তু করে নেওয়া যাবে, এবং সেখান থেকে ঘিটা করে নেওয়া যাবে। কিন্তু আমি বলছি ঘিও কিন্তু আপনার করে কিন্তু আপনি বাড়িতেই করতে পারবেন। না, আমাদের তো গ্রাম বাংলার মায়েরা এমনিতে অভ্যস্ত, দুধ হয়তো থেকে গেল, সেখান থেকে ঠিক কাটিয়ে নিয়ে ছানা তৈরি করা। হ্যাঁ, এবার সেইটা কি একটা জিনিস বাবু, সেইটা হচ্ছে সেটা কিন্তু ধরুন ওই বাড়ির নিডটা করছে, সে বাড়িতে কিন্তু তার মানে ধরুন 4-5 সন্তান কিংবা সব টোটাল ফ্যামিলি তার নিডসটা মিট আপ করছে। কিন্তু আমি কিন্তু তার বাইরে গিয়ে বলছি, যখনই আমি আমার গ্রামে আমি একটা সেন্টার করে কিংবা আমি যদি সেখান থেকে বিক্রি করতে পারি, তাহলে আমি লাভের জায়গাটা দেখতে পারবো। আমি লাভের জায়গাটা দেখতে পাই না, কারণ আমি র মিল্কটাকে আমি কিন্তু বিক্রি করি। আমি প্রথমেই বললাম যে আপনি দুধ যদি এমনি বিক্রি করেন, আপনি কিন্তু লাভটা অনেক কম পাবেন। তার জায়গায় আপনাকে প্রোডাক্ট গুলো করতে হবে। ঠিক ঠিক। তো পরিকাঠামোর কথা আপনি বললেন, এবারে যদি একটু সংক্ষেপে বলেন যে কিভাবে কাজটাকে শুরু করতে হবে। যদিও সবটাই অনুষ্ঠানের মধ্য দিয়ে বোঝানো সম্ভব নয়, প্রশিক্ষণ দরকার, যদি একটু সংক্ষেপে বলেন যে পরিকাঠামোটা হলো, এবারে মোটামুটি কত লাখ টাকা দরকার একটা ছোট করে করতে হলে? যদি আমি যেই আপনার যেই জিনিসগুলোর দাম বললাম, যে ওভেন, গ্যাস, ঠিক আছে, আপনি যদি 20 লিটার দুধের করতে চান, 20 লিটার দুধ আপনি রোজ নিয়ে তার থেকে পনির, দেখুন আপনি প্রথমত দুধ নিলেন, দুধ নিয়ে পনিরটা করে নিলেন, ঠিক আছে, কিংবা আপনার সবচেয়ে ভালো হয় দুধ থেকে আপনি ক্রিমটা তুলে নিলেন। ক্রিমটা তুলে নিয়ে আপনি কি করবেন, সেখান থেকে ঘিয়ের জন্য আপনি প্রস্তুতি নেবেন। আপনার যে দুধটা পড়ে থাকলো সেটা দিয়ে আপনি পনির করলেন, ঠিক আছে। বাজারে দেখবেন এখন মানে ফ্যাট যুক্ত প্রোডাক্ট কিন্তু লোকে কম খাচ্ছে, লো ফ্যাট পনির কিন্তু এখনো বাজারে অনেক চলে এসেছে, আপনি লো ফ্যাট পনির হিসাবে বিক্রি করতে পারেন। যেই ছানা জলটা থাকলো, তাহলে ছানা জল থাকলো, পনিরটা আপনি পেয়ে গেলেন। চাইবো স্যার যে যখন পনির আমরা কিনছি, যে ক্রিম পনির একটা বেশি দাম, একটা ক্রিম ছাড়া পনির, বিষয়টা ঠিক কেমন যদি একটু বলেন গুছিয়ে। মানে এর মধ্যে কি গুণগত ফারাক রয়েছে? আপনি যে দুধটা নিচ্ছেন তার মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, একটা থাকে ফ্যাট আর একটা থাকে হচ্ছে সলিড নট ফ্যাট। আমরা কিন্তু এই দুটো দাম দেখেই মানে দামটা নির্ণয় করি। তো আমার যত ফ্যাট বেশি থাকবে সেটা খেতে বরং ভালো লাগবে, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু বাজারে যেহেতু ওই লো ফ্যাট পনিরটাও চলছে, ধরুন পনির পকোড়া হবে, কোনো জায়গায় পনিরের এক্সট্রা কোনো আইটেম করবে, সেখানে লো ফ্যাট পনিরটাও কিন্তু চলছে। সেটা কি হয়, সেটা হচ্ছে ওই ফ্যাটটা তুলে নেওয়ার পরে যে দুধটা থাকছে, সেই দুধটাকে গরম করে সাইট্রিক অ্যাসিড দিয়ে কাটিয়ে সেটা থেকে যদি পনির করা যায়, সেটা হচ্ছে লো ফ্যাট পনির, ঠিক।
এবার ক্রিমটা যেটা থাকলো, যে শটটা তুলে নিলাম কিংবা ক্রিমটা যেটা তুললাম, আমি প্রথমে বললাম যে ক্রিমটা যেটা তুলে নিচ্ছি সেটা আমি রাখতে আমার দিন 10-15 হলো, আমার কোয়ান্টিটি অনেকটা ক্রিম হলো, আমি সেখান থেকে ঘি করে নিতে পারি। ঠিক আছে, এইবার আমার কি হলো, একটা ছানা জল বেরোলো, সেই ছানা জল যেটা বেরোলো, আমার অল্প সংখ্যক দুধ আমি রেখে দই করলাম, সেই দই থেকে আমি কি করলাম, লস্যি করলাম। লস্যির মধ্যে যে ছানা জলটা রয়েছে সেটা কিন্তু আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে, দিয়ে তাহলে কি হবে, আমার নিউট্রিশনটাও তার মধ্যে থাকলো, কোয়ান্টিটিটাও বাড়লো। তাহলে এইভাবে যদি আমি প্রোডাক্ট গুলো করতে পারি তাহলে কিন্তু আমি লাভের মুখ অবশ্যই দেখতে পারবো। ঠিক, আমরা এমনি গ্রাম বাংলায় দেখতাম যে বিয়ে বাড়ি অনুষ্ঠান বা অন্য কোনো অনুষ্ঠানে বয়স্ক দাদুরা ঠাকুমারা দই বসাতো। তো সেই যে দই পাতার পদ্ধতি আর এখানেও যে যদি আমরা বিক্রি করতে চাই সেটাও কি মোটামুটি একই রকম দই তৈরির যে পদ্ধতি? আচ্ছা দেখুন, হ্যাঁ এখানে কি হয়েছে, দই, মিষ্টি দই, লস্যি এইটা কিন্তু বেস ম্যাটেরিয়াল প্রায় একই। মিষ্টি দইয়ের মধ্যে কি রয়েছে, চিনি রয়েছে, আর দইয়ের মধ্যে টক দই যদি আমি বলি, টক দইয়ের মধ্যে নর্মালি দুধটাকে আমি কি করছি, দুধটাকে নিয়ে আমি গরম করছি। দুধটা কততে গরম করছি, দুধ ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার কারণটা হচ্ছে, দুধ যদি আমি ফুটিয়ে নিই তাহলে তার মাইক্রোবিয়াল লোড কিংবা যে জীবাণুগুলো রয়েছে সেটা কিন্তু সংখ্যায় অনেকটা কমে আসবে। এটা আসলো, আসার পরে আমি কি করব, তাপমাত্রা 40 থেকে 42 যখন আমার তাপমাত্রা থাকবে, মানে আমি দুধটা যেন ধরতে পারি, মানে যে পাত্রে রেখেছি ধরতে পারি, তার মধ্যে কি করব, আমি কিন্তু পুরনো টক দই দেব। টক দই থেকে টক দই বানাবো, মিষ্টি দই থেকে মিষ্টি দই বানাবো। আমি কিন্তু উল্টোটা করবো না, মিষ্টি দইটা দিয়ে টক দই করলাম, টক দইটা দিয়ে মিষ্টি দই, সেটা করবো না কিন্তু, তাহলে কিন্তু আমার না হতে পারে, মানে দই কিন্তু নাও জমতে পারে। আচ্ছা, দই কতটা নেব, ধরুন দই নেব আমার যেটা ইয়েতে আছে সেটা হচ্ছে 2%। মানে আপনি যদি 1 লিটার দুধ নেন তাতে কিন্তু আপনার 20 ml কিন্তু আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, মানে তার মানে আপনি 1 লিটার যদি দুধ নেন, 20 ml অনেকের বোঝাটা কঠিন। ধরুন আমি যদি 1 লিটার দুধ নিই, সেটাকে গরম করলাম, করে ঠান্ডা করলাম, ঠান্ডা করে চা চামচ আছে, ছোট চা চামচের হাফ চামচ যদি আপনি দেন দই, সেটাকে ওই তাপমাত্রার মধ্যে 42-এর তাপমাত্রা দিয়ে ভালো করে যদি ঘুরিয়ে রেখে দেন সেই তাপমাত্রায়, ধরুন আপনার কাছে কিছু না থাকলে আপনি চটের বস্তা দিয়ে কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দিলেন, আপনি দেখবেন 6 থেকে 7 ঘন্টার মধ্যে কিন্তু আপনার টক দই হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু মিষ্টি দইয়ের ক্ষেত্রে আমার চিনিটা লাগে হচ্ছে 25%। যেগুলো আমরা সাধারণত মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি দই খেয়ে থাকি না কেন, তাতে দেখি যে আমার 250 গ্রাম চিনি থাকে। 1 কেজি দুধে 250 গ্রাম চিনি থাকে। আপনি বিক্রি করছেন কততে, 200 টাকা, 180 টাকা কেজি। দুধের দাম কত, খুব বেশি যদি হয়, আমি ধরে নিলাম সর্বোচ্চ দুধের দাম যদি আমি 1 লিটার ধরি 40-50 টাকা, 60 টাকা। আপনি তার মধ্যে 250 চিনি দিলেন, 250 চিনির দাম কত, খুব কম, 45 টাকা কেজি চিনি এখন পড়বে। ঠিক আছে, তো নিয়ে আপনি সেটাকে কিন্তু করার পরে যখন আপনার 10 ঘন্টা পরে আপনার মিষ্টি দই হয়ে গেল, আপনি কিন্তু সেটা কততে বিক্রি করছেন আপনি নিজে ভাবুন। সেই জন্য এইসব জিনিসগুলো কিন্তু খুব সহজে করা যায়। আর তাছাড়াও এই যে কালচার কিংবা আপনি যে দইটা দিচ্ছেন, পুরনো দইটা, এগুলো কিন্তু আমাদের এখানে ডিপার্টমেন্টে কিন্তু আমাদের আছে কালচার, স্পেসিফিক কালচার, মানে টক দইয়ে করবেন তার কালচার আলাদা, মিষ্টি দইয়ের কালচার আলাদা, লস্যির কালচার আলাদা। এই ব্যাকটেরিয়া গুলো আমাদের কাছে রয়েছে ডিপার্টমেন্ট। এবার প্রশিক্ষণ করে তারা যদি সেইভাবে ওদের মনে হয় যে না আমাদের লাগবে, আমাদের এখান থেকে কিন্তু তারা নিতে পারে। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর একটি গান। এছাড়াও রেডিও কলকাতা অ্যাপ চলে এসেছে, তাই আর দেরি না করে রেডিও কলকাতা অ্যাপ ডাউনলোড করুন ও শুনতে থাকুন রেডিও কলকাতা। এখন দুগ্ধ উৎপাদন বিষয়ে একখানি কৃষি গান। গানখানিতে তবলা সহযোগিতা করেছেন অনিল কুমার মান্না। পল্লীবধূ পল্লীবধূ দুধেল গাভী, পল্লীবধূ দুধেল গাভী পালন করো ঘরে, স্বাস্থ্য অর্থ রত্নরাজি লক্ষ্মী
লক্ষ্মী দেবেন ভরে, গাভী পালন করো ঘরে। পল্লী বধূ গবাদি পশুর মলমূত্র শ্রেষ্ঠ জৈব সার, গাভী দুগ্ধের নাই তুলনা প্রয়োজন সবার। গবাদি পশুর মলমূত্র শ্রেষ্ঠ জৈব সার, গাভী দুগ্ধের নাই তুলনা প্রয়োজন সবার। দুগ্ধে নানান উপজাত খাদ্য বানাও যত্ন করে, দুগ্ধে নানান উপজাত খাদ্য বানাও যত্ন করে। পল্লী বধূ পল্লী বধূ দুধেল গাভী পালন করো ঘরে। দুগ্ধ থেকে মা লক্ষ্মী তৈরি করো ঘৃত, শরীর পুষ্ট রসনা তৃপ্ত স্বর্গের অমৃত। দুগ্ধ থেকে মা লক্ষ্মী তৈরি করো ঘৃত, শরীর পুষ্ট রসনা তৃপ্ত স্বর্গের অমৃত। বাজারজাত করলে ঘৃত আসবে অর্থ করে, বাজারজাত করলে ঘৃত আসবে অর্থ করে। বাজারজাত করলে ঘৃত আসবে অর্থ করে। পল্লী বধূ দুধেল গাভী পালন করো ঘরে। ছানা মাখন দধি পনির ছানায় মিষ্টি নানান, ক্ষীর সন্দেশ ঘোল লস্যি চকোলেট বিস্কুট বানান। ছানা মাখন দধি পনির ছানায় মিষ্টি নানান, ক্ষীর সন্দেশ ঘোল লস্যি চকোলেট বিস্কুট বানান। বলবো কত পায়েস পরমান্নে যেমন ভরে, বলবো কত পায়েস পরমান্নে যেমন ভরে। পল্লী বধূ দুধেল গাভী পালন করো ঘরে। গ্রামীণ দুগ্ধ প্রক্রিয়াকরণের বিদ্যা করো শিক্ষা, যত্নে শেখানে ডক্টর অনিন্দিতা অধ্যাপিকা। দুগ্ধ প্রক্রিয়াকরণের বিদ্যা করো শিক্ষা, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে শ্রীযুক্তা করেন বিদ্যাদান। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে শ্রীযুক্তা করেন বিদ্যাদান। ডক্টর শান্তনু বেরা উক্ত প্রতিষ্ঠানে, ডক্টর শান্তনু বেরা উক্ত প্রতিষ্ঠানে বরিষ্ঠ অধ্যাপক প্রাণী পালন শিক্ষাদানে। বরিষ্ঠ অধ্যাপক প্রাণী পালন শিক্ষাদানে। সমৃদ্ধ হচ্ছে কত কৃষক জ্ঞানে গুণে, সমৃদ্ধ হচ্ছে কত কৃষক জ্ঞানে গুণে। সমৃদ্ধ হচ্ছে কত কৃষক জ্ঞানে গুণে। দুগ্ধ প্রক্রিয়ার কিছু কথা শোনাই গানে, যা পেয়েছি অনিন্দিতা দেবীর শিক্ষাদানে। দুগ্ধ প্রক্রিয়ার কিছু কথা শোনাই গানে, যা পেয়েছি অনিন্দিতা দেবীর শিক্ষাদানে। গাভী দোহন করে দুগ্ধ ঢালো সে পারে তারে, গাভী দোহন করে দুগ্ধ
ভালো সে পারে তারে। ননি মাখন আলাদা করে ঘৃত বানাও তারে। ননি মাখন আলাদা করে ঘৃত বানাও তারে। ছানা কাটাও লেবুর রসে কিংবা সাইট্রিকে। ছানার উপর চাপ দিয়ে বানাও পনির টিকে। ছানা কাটাও লেবুর রসে কিংবা সাইট্রিকে। ছানার উপর চাপ দিয়ে বানাও পনির টিকে। দুধ ফোটানোর তাপমাত্রা খুব বেশি না হয়। 90 ডিগ্রির মধ্যে যেন থাকে গলিষ্ঠয়। দুধ ফোটানোর তাপমাত্রা খুব বেশি না হয়। 90 ডিগ্রির মধ্যে যেন থাকে গলিষ্ঠয়। দুগ্ধ বেচে কেবল কত অর্থ পাবে হাতে। দুগ্ধজাত বেচলে অনেক লাভজনক তাতে। দুগ্ধ বেচে কতটুকু অর্থ পাবে হাতে। দুগ্ধজাত বেচলে অনেক লাভজনক তাতে। গোষ্ঠীবদ্ধ দুধ প্রকল্প করতে যদি পারো। গোষ্ঠীবদ্ধ দুধ প্রকল্প করতে যদি পারো। অনেক বেশি লাভজনক হবে তাতে আরো। অনেক বেশি লাভজনক হবে তাতে আরো। ঘৃত মাখন দধি পনির বানাও ঘরে ঘরে। ঘৃত মাখন দধি পনির বানাও ঘরে ঘরে। ছাগল গরু মহিষ পালন করো যত্ন করে। ছাগল গরু মহিষ পালন করো যত্ন করে। বৌঝিউড়ি ও দাদা ভাই রেখো গোয়াল ভরে। বৌঝিউড়ি ও দাদা ভাই রেখো গোয়াল ভরে। পল্লী বধূ দুধেল গাভী পালন করো ঘরে। স্বাস্থ্য অর্থ রত্ন ও মান লক্ষ্মী দেবেন ভরে। গাভী পালন করো ঘরে। পল্লী বধূ দুধেল গাভী পালন করো ঘরে। স্বাস্থ্য অর্থ রত্ন ও মান লক্ষ্মী দেবেন ভরে। গাভী পালন করো ঘরে। পল্লী বধূ পল্লী বধূ এতক্ষণ শুনলাম বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর একটি গান। হ্যাঁ, আমরা যে কথাই ছিলাম যে এই ধরনের একটা ছোট্ট পরিকাঠামো তৈরি করতে গেলে মূলধন প্রয়োজন, তাই তো? মোটামুটি কিভাবে আমরা সেই মূলধন জোগাড় করতে পারি বা ব্যক্তিগতভাবে কতটুকু জোগাড় করা সম্ভব যদি একটু বলেন। হ্যাঁ, দেখুন, আমাদের এখানে যে প্রশিক্ষণটা হয়, প্রশিক্ষণের পরে আমরা কি করি, প্রশিক্ষণের পরে একটা সার্টিফিকেট দিই গভর্নমেন্টের। তো গভর্নমেন্টের আমরা একটা সার্টিফিকেট প্রোভাইড করি যে উনি ট্রেনিং করেছেন। আর ব্যাংক থেকে লোন, আপনি নাবার্ড বলুন, সেন্ট্রাল গভর্নমেন্টের বলুন, স্টেট গভর্নমেন্টের বলুন, অনেক সাবসিডাইজড লোন, এগ্রিকালচার লোন কিন্তু ব্যাংক প্রোভাইড করে থাকে। তার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে ডিটেইল প্রজেক্ট রিপোর্ট। এটা ব্যাংকে জমা দিতে হয়। ব্যাংকে মানে সে লোন নিচ্ছে, কিভাবে লোনটা সে দেবে, আগে দেখতে চাইছে যে ঠিক কি কাজটা করতে পারবো বা কি চাইছে, কি পরিকাঠামো, কি আমার নিজের জায়গা। এক্স্যাক্টলি, ঠিক ঠিক ঠিক। একদম, আমরা কিন্তু সব রকম প্রশিক্ষণ, শুধু এইটা না যে তাকে শিখিয়ে দিলাম এবার তুমি বাজারে ঘোরো, সেটা না।
ঠিক আছে, আমরা এইটাও কিন্তু দেখি যে সে কিভাবে লোনটা পেতে পারে, তার জন্য যে ডিটেলস গুলো দরকার আমরা কিন্তু সেগুলো সব রকম তাদেরকে শিখিয়ে দিই। কেমন হলে ব্যাংক ম্যানেজারকে একটু রেকমেন্ড করে দেওয়া, তাই তো? রেকমেন্ডটা ঠিক বলবো না, ওনার যে জিনিসগুলো লাগবে, ধরুন আপনার যে ফর্মালিটিস গুলো লাগবে, আপনি কাগজপত্র কোথা থেকে রেডি করবেন, কি রেডি করবেন, সমস্ত রকমের সহযোগিতা, তাই তো? একদম একদম একদম। ধরুন আপনার ওই যে প্রজেক্টটা বানাবে, কোথায় করবে, তার কতটা মেশিনারি লাগবে, ইকুইপমেন্ট কি লাগবে, সব রকম সিস্টেমটা কিন্তু আমরা কিন্তু এই ট্রেনিং এর মাধ্যমে দিয়ে থাকি। তার মানে এটা বুঝতে পারা যাচ্ছে যে আপনারা কিন্তু অনেক মানুষের আশীর্বাদ পেয়ে থাকেন এই কাজটা করতে গিয়ে। সেটা তো দেখুন, এটা তো আমাদের কাজ। আচ্ছা, এক্ষেত্রে কি কোনো আপনার খুব ভালো উদাহরণ রয়েছে যে একজন তারা একটু আধটু প্রশিক্ষণ নিয়ে কাজ করতে করতে একটা অনেক বড় জায়গায় চলে গেছে? আমি বললাম যে দেখুন, এটা কিন্তু আমি বললে হবে না, ঠিক আছে? আমি চাইবো থেকে সরাসরি শুনতে হবে, তাই তো? হ্যাঁ, তাদের সরাসরি আমরা বেশ কয়েকটি সেমিনারে অ্যাটেন্ড করেছিলাম, তখন দেখেছিলাম যে কৃষক বন্ধুরা কিন্তু অনেকে ছিলেন এবং তারা বেশ উৎসাহী, এবং তারা অনেকে চাকরি বাকরি ছেড়েও দিয়ে এই কাজটা করছেন। এবং একদম 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 দেখুন, বাজারে এই জিনিসটা আমি আপনাকে বললাম যে আমার দুধ যদি ঠিক থাকে, আমি যদি ব্যবসা করতে চাই, প্যাকেজিং একটা জিনিস, প্রশিক্ষণ একটা জিনিস, আর আমি ডাইভার্স প্রোডাক্ট করব, সেই নলেজটা যদি থাকে তাহলে কিন্তু সে মার্কেটে কিন্তু দাঁড়াবে। তার আগে একটা জিনিস শুধু বলে নেবো ছোট্ট করে, সেটা হচ্ছে যে আমাকে কিন্তু দেখতে হবে বাজার কি চাইছে। আমি এমন জায়গায় আছি, হ্যাঁ আমি এমন জায়গায় আছি যেখানে টক দই লোকে খেতে পছন্দ করে না, মিষ্টি দই বরং খায়, আমি টক দইটা বানাবো, তাহলে আমার কিন্তু বিক্রি হবে না। ঠিক, মানে যেখানে পনিরের লোকজন আছে, ধরুন নিরামিষ খায়, পনির খায়, ঠিক সেই জায়গাটায় পনিরের চাহিদাটা বাড়বে, তাই তো? একদম। তো সেই জন্য মার্কেট সার্ভেটা একটা ইম্পর্টেন্ট দিক। আচ্ছা, আপনাদের যে প্রশিক্ষণের কথা বলছিলেন, তো মানে বছরে কতবার প্রশিক্ষণ হয় বা কিভাবে আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তারা জানতে পারবে? এই প্রশিক্ষণটা আমরা এখানে মানে ধরুন 6 মাসে তো একবার প্রশিক্ষণ হবেই। আর আমাদের এখানে নাহের একটা প্রোগ্রাম চলছিল আইসিআর সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডের, তো সেই জন্য কিন্তু প্রশিক্ষণ আমরা কিন্তু মানে আপনাকে বোধহয় একদম একদম মানে এই 6 দিন 7 দিনের পরে একটা প্রশিক্ষণ হচ্ছে, তাতে বিভিন্ন প্রোডাক্ট বানানো থেকে, র ম্যাটেরিয়াল থেকে, আপনাদের সাথে যোগাযোগ, কোয়ালিটি কন্ট্রোল কিভাবে করবে, দুধ যেগুলো নেবে, আমি বললাম যে দুধের মধ্যে সে ফ্যাট এসেন্ট দেখবে কি করে, যে দুধটা ভেজাল আছে কিনা, সব নির্ণয় করে কিন্তু আমাদের এগুলো কিন্তু ট্রেনিং চলতেই থাকে। সিলেক্টিভ কোনো এরকম ব্যাপার নেই, আমাদের এখানে চলতেই থাকে। কোনো ইমেল বা ফোন নাম্বার কি দেওয়া সম্ভব যারা যোগাযোগ করতে চাইলে? হ্যাঁ, এখানে আমাদের একটু যদি দেখুন, আমি তো বলবো যে হ্যাঁ, ওয়েবসাইট থেকে যদি তারা দেখে তাহলে কিন্তু পেয়ে যাবে। আমি ওয়েবসাইটে আমি একটু ঠিকানাটা বলে দিই, আপনি WBUAFSCL মানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস, সেটাকে ছোট করে যদি আমি বলি WBUAFSCL.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে যদি দেখে তাহলে কিন্তু ওনারা দেখতে পারবেন। আর তাছাড়াও যখন ট্রেনিং হয় আমরা কিন্তু রেডিওতে কিংবা আপনার খবরের কাগজে কিন্তু আমরা অ্যাড গুলো দিয়ে থাকি যে ট্রেনিং হচ্ছে, আপনারা আসুন। আচ্ছা, এবং নিয়মিত ওয়েবসাইটেও তার আপডেট দেওয়া হয়, তাই তো? একদম একদম একদম, ওয়েবসাইটে খুব মানে ভালো, মানে একদম সঠিকটা পাবে। আচ্ছা আচ্ছা, এবং সেটা অনেক অনেক বেশি নিখুঁত হবে কাজটা, তাই তো? এবং যাদের আগ্রহ আছে তারা অবশ্যই যোগাযোগ করতেই পারে আপনাদের সঙ্গে, তাই? একদম 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 একদম। তাহলে আমরা অনুষ্ঠান অনেকটা এগিয়ে গেছি, অনুষ্ঠান শেষ করতে হবে। তাহলে কি আর কিছু বলতে চান যে কোন কোন বিষয়ে আমাদের কৃষক বন্ধুরা সাবধান হবেন? আমি চাইবো যে যারা এখন চাকরির জন্য চিন্তা করছেন কিংবা চাকরি করবেন কোথাও ভাবছেন, আপনারা নিজে অন্যকে চাকরি দিন, এই কথাটা চিন্তা করুন। এইটা চিন্তা করতে গেলে লাগবে যে আপনাকে তাহলে এমন একটা জিনিস আপনাকে বাজারে দিতে হবে যেটা কিন্তু সবসময় ডিমান্ড রয়েছে। আপনি ভাবুন তো যে খাবে না লোকে, এরকম তো কোনোদিন হতে পারে না। ঠিক আছে, সে ধরুন আমি জামা কাপড় কম নিতে পারি, জুতো, আমার মোবাইল ফোন, আমি যেরকম সবকিছু বলতে পারি, আমি কিন্তু সেটাতে কিন্তু কম্প্রোমাইজ করতে পারি, খাওয়াতে করবো না। ঠিক আছে, তো সেই জন্য আপনি যদি এই জায়গাটা যদি এক্সপ্লোর করে আপনি ট্রেনিং নিয়ে, প্রশিক্ষণ হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে যদি আপনি যান, আর এবং আপনি যদি অল্প 2জন 4জন মিলে যদি সেলফ হেল্প গ্রুপ করে যদি আপনারা এগিয়ে আসতে পারেন, নিশ্চয়ই আপনি কিন্তু একটা সুখী জায়গায় দাঁড়াবেন। বেশ, তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম দুগ্ধ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ এই বিষয় নিয়ে। আমাদের সাথে বিশেষজ্ঞ হিসাবে ছিলেন নদিয়া জেলার মোহনপুর ক্যাম্পাসস্থিত পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ডেয়ারি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক অমিত কুমার বর্মন।
নমস্কার অমিতবাবু। নমস্কার। নমস্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। একদম একদম নমস্কার। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। এখন শুনবেন জন্মাষ্টমী উপলক্ষে কবি জয়দেবের গীত গোবিন্দমের অংশবিশেষ সঙ্গীত রূপায়ণ। সহযোগিতায় থাকছেন পূর্বাশা সামন্ত, তবলা ও শ্রীখোল সহযোগিতায় শক্তিপদ মান্না। শ্রিত কমলাকুচ মণ্ডল ধৃত কুণ্ডল কলিত ললিত বনমালা। শ্রিত কমলাকুচ মণ্ডল ধৃত কুণ্ডল কলিত ললিত বনমালা। জয় জয় দেব হরি, জয় জয় দেব হরি। দীনমণি মণ্ডল মণ্ডন ভবখণ্ডন মুনিজন মানস হংস। কালিয় বিষধর গঞ্জন কশুতাকৃত ভূষণ জিত দূষণ সমর শোভিত দশ কণ্ঠ। অভিনব জলধর সুন্দর ধৃত মন্দর শ্রীমুখ চন্দ্র চকোর। জয় জয় দেব হরি, জয় জয় দেব হরি। তব চরণে প্রণতাবয় মিতি ভাবয় কুরু কুশলং প্রণতেষু। তব চরণে প্রণতাবয় মিতি ভাবয় কুরু কুশলং প্রণতেষু। শ্রীজয় দেব কবিরিদং কুরুতে মুদং মঙ্গলমুজ্জ্বল কীর্তি। শ্রীজয় দেব কবিরিদং কুরুতে মুদং মঙ্গলমুজ্জ্বল কীর্তি। জয় জয় দেব হরি, জয় জয় দেব হরি। জয় জয় দেব হরি, জয় জয় দেব হরি। এতক্ষণ শুনলাম জন্মাষ্টমী উপলক্ষে কবি জয়দেবের গীত গোবিন্দমের অংশবিশেষ সঙ্গীত রূপায়ণ। সহযোগিতায় ছিলেন পূর্বাশা সামন্ত, তবলা ও শ্রীখোল সহযোগিতায় ছিলেন শক্তিপদ মান্না। আজকের শুনলেন দুগ্ধ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ সম্বন্ধে। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন অমিত কুমার বর্মন, সহকারী অধ্যাপক, ডেইরি মাইক্রোবায়োলজি বিভাগ, দুগ্ধ প্রযুক্তি অনুষদ, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স, মোহনপুর ক্যাম্পাস, নদিয়া। শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর একটি গান, এবং শুনলেন জন্মাষ্টমী উপলক্ষে কবি জয়দেবের গীত গোবিন্দমের অংশবিশেষ সঙ্গীত রূপায়ণ। সহযোগিতায় ছিলেন পূর্বাশা সামন্ত, তবলা ও শ্রীখোল সহযোগিতায় শক্তিপদ মান্না। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা। সাক্ষাৎকার গ্রহণ ও উপস্থাপনায় ছিলেন পবিত্র কুমার মণ্ডল। সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল।
অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার, সম্প্রচার সহায়তায় নম্রতা হালদার। আপনাদের সঙ্গে ছিলাম আমি, বেবি সর্দার। প্রতি বুধবার ভারতীয় সময় ঠিক রাত 9টায় রেডিও কলকাতায় শুনুন কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আপনাদের কাছে আমাদের চাষবাস অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের ইমেল আইডি হলো radiokolkata@gmail.com। আবারও আগামীকাল হাজির হব আমরা নতুন অনুষ্ঠান নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও কলকাতা। আমাদের অনুষ্ঠানটি শুনতে radiokolkata.org এ ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং লাইভ নাও বাটন ক্লিক করুন ঠিক রাত 9টায়। Radio Kolkata, your daily dose of happiness.